সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি এ.কে.এম. কামরুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আমি এই করোনা কারণে লকডাউনের সময় তোমাদের সুবিধার্থে আমি অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আমার এই অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা এই যে ব্যাকরণ বইটা আছে, আমাদের বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী, এই ব্যাকরণ বই আমাদের বাংলা প্রথম পত্র বই নবম দশম শ্রেণীর, এবং পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের ব্যাকরণ বই সহ তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আমি কিছু অংশের চেষ্টা করবো ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। তো তো সেই ধারাবাহিকতা আজকে আমার প্রথম ক্লাস, আজকে হচ্ছে 15 জুলাই 2020 খ্রিস্টাব্দ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এবং ধ্বনিতত্ত্ব এর প্রথম পর্ব নিয়ে। তো আমাদের এই যে বইটা আছে, আমরা আসলে এই বইটার প্রথম থেকে শুরু করব এবং ক্রমান্বয়ে প্রত্যেকটা লেকচার বাই লেকচার আমরা একদম শেষ পর্যন্ত এটাকে শেষ করব, এবং আমাদের প্রয়াস থাকবে যে যেন আমরা সুন্দরভাবে এই পুরো বইটা শেষ করতে পারি। তো আজকের এই প্রথম ক্লাসের শুরুতে তোমাদের একটি কথা বলে নিই যে আমার লিখতে গিয়ে হয়তো বা কোথাও কোনো ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো তোমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং অবশ্যই যদি কোনো সমস্যা হয় তোমরা আমার ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা প্রশ্ন করতে পারবা, তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবা। এবং ফেসবুক পেজে, আমার বাংলানো ফেসবুক পেজ আছে ম্যাজিক বাংলা, তোমরা এই পেজে গিয়ে আমার ভিডিও পাবে এবং সেখানেও প্রশ্ন করতে পারবে, এবং আমি সময় নিয়ে তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার প্রাণান্ত চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের আজকের এই পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় এবং পরবর্তী ধ্বনিতত্ত্ব। আমরা প্রথমে ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আমরা প্রথম অধ্যায় যেটা ভাষা, সাধু এবং চলিত ভাষা, এটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ হচ্ছে আমরা ক্লাস 6 থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটা ব্যাকরণ বইয়ে কিন্তু আমাদের এই সাধু এবং চলিত ভাষা নিয়ে বিস্তারিত অনেক কিছু লেখা আছে, কাজে আমি সেখানে আর কথা বাড়াচ্ছি না। আমরা চলে যাচ্ছি ব্যাকরণের আলোচ্য বিষয়। খেয়াল করো, আমাদের প্রথম কথা হচ্ছে ব্যাকরণ। এই যে ব্যাকরণ শব্দটা, আমাদের প্রথমে এই শব্দটা সম্পর্কে জানতে হবে যে ব্যাকরণ শব্দটা কি, এটা কেন। তো ব্যাকরণ শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ব্যাকরণ শব্দের বিশ্লেষণ কি। তাহলে ব্যাকরণের বিশ্লেষণ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এবং ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণের কাজ কি বলো দেখি। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করা। যে ভাষার ব্যাকরণ হবে ওই ভাষার বিভিন্ন উপাদান এবং তার স্বরূপ, ওই ভাষার ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলো ব্যবহারের নিয়ম কিভাবে প্রয়োগ করব, এই বিষয়গুলো বিশেষভাবে বিশ্লেষণ করা হচ্ছে কার কাজ? ব্যাকরণের কাজ। তাহলে ব্যাকরণ কখনোই ভাষা তৈরি করে না, ব্যাকরণ কখনোই ভাষাকে নিয়ন্ত্রণ করে না, বরঞ্চ ভাষায় ব্যাকরণকে নিয়ন্ত্রণ করে। ব্যাকরণের কাজ ভাষার বিভিন্ন উপাদানকে ব্যাখ্যা করা, উপাদানকে বিশ্লেষণ করা, উপাদানের নিয়মগুলো আমাদের সামনে তুলে ধরা। তাহলে বাংলা ভাষার ব্যাকরণের সংজ্ঞা কী হবে? তাহলে যে শাস্ত্র পাঠ করলে বা যে গ্রন্থ পাঠ করলে, এই যে আমার হাতে একটা ব্যাকরণ বই আছে, মানে এই গ্রন্থ পাঠ করলে আমরা বাংলা ভাষার বিভিন্ন উপাদান এবং তার স্বরূপ জানতে পারবো। শুধু তাই না, এই যে উপাদানগুলো, ব্যবহারের নিয়মগুলো বিশদভাবে অনেক বড় করে আমরা জানতে পারবো। সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ। তাহলে এখন প্রশ্ন জাগে যে ব্যাকরণের কয়টি অংশ? এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের কয়টা অংশে আলোচনা করবে, এর মধ্যে কি কি বিষয়ে আলোচনা করবে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ব্যাকরণের অংশ কয়টি? তাহলে একটা প্রশ্ন হচ্ছে ব্যাকরণের অংশ কয়টি। তাহলে এখন খেয়াল করো, এই ব্যাকরণের অংশ বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে প্রথমে ভাষার অংশ কয়টি। তাহলে আমরা এটাকে মুছে দিচ্ছি। দেখো, দেখো আমরা এখানে লিখবো ভাষা। ভাষার কয়টি অংশ? একবার খেয়াল করে দেখো, তোমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু পড়ে আসছো যে একটা ভাষা কিভাবে গঠিত হয়। মনে করে দেখো, ভাষার মধ্যে 4টা জিনিস থাকতে হয়। প্রথমত তোমাকে ধ্বনি উচ্চারণ করতে হবে, সেই ধ্বনিগুলো
পরপর কয়েকটি অর্থবোধক ধ্বনি বসে একটা শব্দ তৈরি করবে, যার একটা অর্থ থাকবে। সেই শব্দগুলো আবার পাশাপাশি বসে একটা পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, যাকে আমরা বাক্য বলি। এরপরে সেটার একটা অর্থ থাকবে, তখনই সেটা ভাষা, তাই নয় কি? তাহলে আমরা আবার দেখো, আমাদের প্রথমে দরকার হচ্ছে ধ্বনি, এরপরে হচ্ছে শব্দ, শব্দ থেকে তৈরি হবে বাক্য, এবং সেই বাক্যের একটা অর্থ থাকবে, তখনই আমি তোমার কথা বুঝতে পারবো এবং তোমার কথা একটা ভাষা হবে। পশু পাখি কিন্তু এই চারটাও কাজ করতে পারে না। পশু পাখির ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ নেই, যে কারণে পশু পাখির ডাক বা আওয়াজকে কিন্তু আমরা ভাষা বলি না। তাহলে ভাষা হতে হলে চারটি অংশ লাগবে। তাহলে ভাষার অংশগুলো কি কি একবার খেয়াল করো। প্রথমে হচ্ছে ধ্বনি, ধ্বনিগুলো মিলে তৈরি হবে শব্দ, শব্দগুলো থেকে তৈরি হবে বাক্য, এবং সেই বাক্যের একটা কি থাকবে, অর্থ থাকবে। এই চারটা জিনিস মিলে কি হবে, আমার ভাষা তৈরি হবে। তাহলে ভাষার কয়টি অংশ? চারটি অংশ। একটু আগে কিন্তু আমরা আলোচনা করলাম যে ব্যাকরণ আলোচনা করে ভাষাকে নিয়ে। কাজে ভাষার যদি চারটি অংশ হয়, তাহলে ব্যাকরণের কয়টি অংশ হওয়া উচিত? ব্যাকরণের কয়টি অংশ? চারটি অংশ। তাহলে আমরা এখন আসি ব্যাকরণে। এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের কয়টি অংশ? চারটি অংশ। আমরা যদি লিখি এইভাবে, তাহলে প্রথম অংশ, এক নাম্বার হচ্ছে ধ্বনি, যাকে আমরা তত্ত্ব যোগ করে আমরা বলবো ধ্বনি তত্ত্ব। দুই নাম্বার অংশ, সেটা হচ্ছে এই শব্দ, তাহলে আমরা কি বলবো? শব্দ তত্ত্ব। এই শব্দ তত্ত্বের আরেকটি নাম রয়েছে, তার নাম হচ্ছে রূপ তত্ত্ব। অর্থাৎ আমাদের শব্দ তত্ত্ব এবং রূপ তত্ত্ব হচ্ছে একই জিনিস। দেখো, তিন নাম্বার অংশ, এখানে রয়েছে কি? ভাষার তৃতীয় অংশ হচ্ছে বাক্য। কাজে ব্যাকরণের তৃতীয় অংশ হচ্ছে কি? বাক্য তত্ত্ব। এই বাক্য তত্ত্বকে আবার আরেকটি নাম দেওয়া হয়, সেটা হচ্ছে পদক্রম। আমি সংক্ষেপে এই পদক্রমটা তোমাদের বলি। পদ কি আসলে? পদটা হচ্ছে বাক্যে, একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ হচ্ছে কি? পদ। এই পদের ক্রম, ক্রম অর্থ সিরিয়াল। ক্রম অর্থ কি? আমরা ইংরেজিতে ক্রমকে সিরিয়াল বলি, যে একটার পর একটা সাজানো। অর্থাৎ বাক্য তৈরি করতে হলে কিন্তু তোমাকে পদগুলো সাজাতে হবে। কোথায় বিশেষ্য, কোথায় বিশেষণ, কোথায় ক্রিয়াপদ বসবে, তোমাদের একটু জানতে হবে। কাজেই এই পদ, এটাকে বলা হচ্ছে কি? পদক্রম অথবা বাক্য তত্ত্ব। এবং চতুর্থ এবং সর্বশেষ অংশ হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। দেখো, তাহলে এই চারটা ব্যাকরণের চারটা অংশ হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণ এই চারটা অংশ ধরেই কিন্তু আসলে ব্যাকরণ লিখিত হয়, এবং আমাদের সামনে এই চারটা অংশ দিয়ে ভাষাকে আলোচনা করে বিশ্লেষণ করে। আর এই চারটার বাইরেও কিন্তু আরো কিছু তোমার অংশ রয়েছে যেগুলো ব্যাকরণ আলোচনা করে। যেমন ব্যাকরণ ছন্দ নিয়ে আলোচনা করে, আমাদের বাংলা সাহিত্যের যে কবিতার ছন্দ, লেখার ছন্দগুলো আছে সেগুলো আলোচনা করে। অলংকার নিয়ে আলোচনা করে। এই অলংকার হচ্ছে আমাদের বিভিন্ন লেখার মধ্যে যে আলংকারিক শব্দগুলো থাকে, রূপক থাকে, উপমা থাকে, এগুলো নিয়ে আলোচনা করে। এরপরে আমাদের যে অভিধান, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি ডিকশনারি, এই যে ডিকশনারি বা হচ্ছে অভিধান, এই অভিধান নিয়েও কিন্তু ব্যাকরণ আলোচনা করে। এগুলো এই চারটা অংশের বাইরে। তো মূলত এই চারটা অংশ হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা দেখো এখন প্রথমে এই চারটা অংশটা খুব ভালো করে জানার চেষ্টা করবো, চারটা অংশ কি কি বিষয়। দেখো, প্রথমে আসি ধ্বনিতত্ত্ব। খেয়াল করো, ধ্বনিতত্ত্ব। ধ্বনি, ধ্বনি কি? এই যে আমি কথা বলছি, এই কথা বলার সময় আমার এই ঠোঁট, আমার দাঁত, আমার জিহ্বা, আমার আলজিহ্বা, আমার কণ্ঠনালী, মুখের ফাঁকা জায়গা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কাজ করতেছে, প্রত্যেকটা অংশই কাজ করতেছে। এবং প্রথমে কথা বলার সময় এক একটা করে আওয়াজ বের হচ্ছে, সেই আওয়াজগুলো একসাথে মিশে একটা শব্দ তৈরি করছে। যেমন, এই যে আমি বললাম যেমন, আমি যেমন বলার সাথে কিন্তু আমার মুখ দিয়ে জ ধ্বনি বেরোচ্ছে। এরপরে একার আসছে, যে ম পরে ন, মন, যেমন। অর্থাৎ আমি প্রথমে কিন্তু একটি একটি করে ধ্বনি বের করছি। এই ধ্বনি কিন্তু ধ্বনিগুলো জোড়া লেগে কি হচ্ছে? একটা শব্দ হচ্ছে। অর্থাৎ আমাদের প্রথমেই মুখ থেকে কি বের হয়? কিছু ক্ষুদ্র অংশ বের হয়, কিছু ক্ষুদ্র বর্ণ বের হয়।
যেগুলোকে আমরা কি বলবো, ধ্বনি বলবো। আমরা যদি আরেকটু সংক্ষেপে বলি, বুঝিয়ে বলি, আমি যখন বই শব্দটি বলি তখন আমাকে প্রথমে বলতে হয় কি, ব। এরপরে আরেকটা ধ্বনি মুখ থেকে বের হয় যেটা হচ্ছে রস্যই। তাহলে কি হলো, ব এবং রস্যই, বই। কথা বলার সময় বই, দুটো ধ্বনি বের হচ্ছে। আর এই ধ্বনি কিভাবে উচ্চারিত হয়, ধ্বনি উচ্চারণের প্রক্রিয়াগুলো কি কি, কোন ধ্বনির উচ্চারণ স্থান, মানে কোন জায়গা থেকে কোন ধ্বনিটা বের হচ্ছে, এই ধ্বনিগুলো যুক্ত হয়ে ব্যাকরণে কিভাবে শব্দ তৈরি হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করে ধ্বনিতত্ত্ব। তোমাদের এই নবম দশম শ্রেণীর যে বইটা আছে, আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে বলি। তোমাদের এই যে পাঠ্যসূচি যেটা আছে, সূচিপত্র, এর যে দ্বিতীয় অধ্যায়, খেয়াল করো, দ্বিতীয় অধ্যায় যেটা আছে, এখানে বিষয়গুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, নত্ব ও সত্য বিধান এবং সন্ধি। এই চারটা পার্টে কিন্তু আসলে এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমি আবার বলি, কেন এগুলো আলোচ্য বিষয়? কারণ ধ্বনিতত্ত্বের মধ্যে কি রয়েছে, ধ্বনি উচ্চারণ বিধি, ধ্বনি উচ্চারণের নিয়ম, ধ্বনি উচ্চারণের উপায়, তাই না? এই বিষয়গুলো আছে ধ্বনিতত্ত্বের মধ্যে। ধ্বনি পরিবর্তনে আমরা কথা বলার সময় একটা শব্দ ধীরে ধীরে পরিবর্তন হয়ে অন্য শব্দে রূপান্তর হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়টা আলোচনা করে ধ্বনিতত্ত্ব। এরপরে নত্ব এবং সত্যবিধি। নত্ব এবং সত্যবিধি কি, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স, এই দুইটি ধ্বনি ব্যবহারের নিয়মকে বলা হচ্ছে নত্ব এবং সত্যবিধি। যেহেতু এই দুইটা ধ্বনিকে নিয়ে আলোচনা, কাজে এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবং সন্ধি, সন্ধিতে তোমরা জানো, সন্ধিতে দুটি বর্ণ বা দুটি ধ্বনির মিলন হয়, দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, কাজে এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো তোমাদের বইয়ে এ সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলা আছে। আর ধ্বনি হচ্ছে আমাদের ভাষার ব্যবহৃত সবচেয়ে ক্ষুদ্রতম একক। তাহলে আমরা কি বলতে পারি, ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটা, ইউনিট কোনটা? ইউনিট হচ্ছে কোনটা, ধ্বনি। আচ্ছা গেল। এরপরে দেখো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এই যে দেখো, একটা শব্দ আমরা তৈরি করি, অনেকগুলো ধ্বনি মিলে একটা শব্দ তৈরি করি, তাই না? এই শব্দ তৈরির সময় যে আমাদের যে এই শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব, শব্দ তৈরির সময় শব্দের যে এককটা, এটাকে বলা হচ্ছে কি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বা শব্দের এককে, ক্ষুদ্রতম এককে রূপ বলে। যেমন ধরো আমি তোমাদের যদি বুঝাই, তাহলে আমরা যদি বলি যে সে কাজ করে, দেখো এখানে করে হচ্ছে একটা শব্দ, তাই না? করে হচ্ছে একটা শব্দ। এখানে একে যদি আমরা ভাঙি তাহলে এর রূপ পাওয়া যায় হচ্ছে ক্রি। রূপ কি পাওয়া যায়, ক্রি। কাজে এই ক্রিটা হচ্ছে এখানে এই শব্দের রূপ। আশা করি বুঝতে পারছো। এইভাবে আমাদের প্রত্যেকটা শব্দের কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের শব্দতত্ত্ব। আমরা যদি আরো বিশদভাবে যাই, তোমাদের নবম দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায়টা রয়েছে, তৃতীয় অধ্যায়, যেখানে রয়েছে পদাশ্রিত নির্দেশক, যেখানে রয়েছে বচন, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, সমাস, উপসর্গ, অনুসর্গ, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাতু, এই যে একটা বিশাল অংশ তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে, এটা পুরোটা কিন্তু আমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখো 3 নম্বর, বাক্যতত্ত্ব বা পদতত্ত্ব। এই যে আমরা ধ্বনিতত্ত্ব জানলাম, আমরা শব্দতত্ত্ব জানলাম, এই ধ্বনির পরে শব্দ হলো, এবার শব্দগুলো ক্রমান্বয়ে একটার পর একটা সাজিয়ে একটা অর্থের প্রবাহ তৈরি করতে হবে, একটা অর্থবহ বাক্য তৈরি করতে হবে, তাই না? তাহলে তো মানুষ আমার কথাটা বুঝতে পারবে, তাই না? তাহলে এই যে আমরা যখন শব্দগুলো পর পর বসিয়ে একটা বাক্য তৈরি করি, তখন সেটাকে বলা হবে কি, তখন সে বাক্য। এবং সেই বাক্য নিয়ে আলোচনা করার যে অংশটা, তাকে বলা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্য নিয়ে কি আলোচনা হবে, যেমন বাক্য কয় প্রকার, আমি প্রশ্ন করলে কিরকম বাক্য করব, আমি বিস্মিত হলে সেই বাক্যের রূপটা কেমন হবে, আমি কোনো কিছুতে অস্বীকার করলে বা স্বীকার করলে বাক্যের রূপটা কেমন হবে, একটা বাক্য সাজাতে গেলে আমার পরপর কোন বিষয়গুলো আনতে হবে, কোথায় বিশেষ্য, কোথায় বিশেষণ, কোথায় ক্রিয়াপদ আমি বসাবো। এবং শুধু হয় না, এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমার একটা বাক্য তৈরি করতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন, কোন কোন গুণ থাকলে আমার বাক্যটা সঠিক হবে, আর কোন কোন গুণ না থাকার কারণে আমার বাক্যটা কি হবে, সফল হবে না, তাই না? বাক্যটা ভুল হবে, সঠিক হবে না।
তাহলে এই বিষয়গুলো আলোচনা করে গিয়ে বাক্য তত্ত্ব। এবং সর্বশেষ দেখো আমাদের 4 নাম্বার, সেটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা বাক্য তৈরি করলাম কিন্তু বাক্যের অর্থ হলো না, তাহলে ভাষা বলতে পারবো? কখনোই না। মানে আমি যদি এখন রাস্তাঘাটে মানুষকে গিয়ে বলি যে ওই দেখো আকাশে গরু উড়ে, তাহলে বাক্য হলো, আকাশে গরু উড়ে শোনাও যাচ্ছে, বাক্য হচ্ছে, কিন্তু অর্থ কি ঠিক আছে? গরু কখনো আকাশে উঠতে পারে কি? পারে না। কাজে এই যে আমি একটা বাক্য তৈরি করলাম কিন্তু তার অর্থটা কি হলো না? সঠিক হলো। কাজে এই যে অর্থটা, বাক্য সঠিক হতে হলে বাক্যের অর্থটা কেমন হয়, একটা বাক্য কোন কোন অর্থ বোঝায়, এই বিষয়গুলো আসলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন ধরো বাগধারা, বাগধারার শব্দের একটা অর্থ রয়েছে, আবার এই বাগধারা কিন্তু ভিন্ন একটা অর্থ রয়েছে। ধর আমি যদি বলি আমরা কাঠের ঢেকি, এর একটা অর্থ আছে। কি অর্থ? যে আমরা কাঠ, আমরা গাছের যে কাঠ, সেই কাঠ দিয়ে একটা ঢেকি বানানো হলো। আসলে কি এটাই? না। আমরা কাঠের ঢেকি, একবার খেয়াল করে দেখো, আমরা কাঠের ঢেকি, এখানে কিন্তু বুঝতে হবে যে আমরা কাঠ অনেক নরম কাঠ, এই কাঠ দিয়ে কখনোই ঢেকি বানানো যায় না। আমরা গাছে কেউ যদি উঠে থাকো, ডালগুলো খুবই নরম, যে একটু উঠলেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কাজে এই যে আমরা কাঠ অনেক নরম একটা কাঠ, এই কাঠ দিয়ে ঢেকির মতো একটা শক্ত জিনিস যেটা ধান ভাঙবে, এটা তৈরি করা সম্ভব না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অপদার্থ, কোনো কাজের না। এরকম ভাবে দেখবা বাগধারা কিন্তু ভিন্ন অর্থ রয়েছে, প্রবাদ প্রবচন আমাদের রয়েছে, আমাদের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ রয়েছে, এছাড়াও আমাদের বিপরীতার্থক শব্দ আছে, আমাদের আরো অনেক ধরনের শব্দ আছে, প্রায় সমচ্ছায়িত ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ, এগুলো হচ্ছে অর্থ নিয়ে আলোচনা করব। তাহলে এই যে অর্থ, 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব, এর আলোচনার বিষয় হচ্ছে এই বিষয়গুলো। তাহলে আমরা কিন্তু আজকে আমাদের প্রথম অংশ ব্যাকরণের আলোচ্য বিষয়, আমরা কিন্তু এই সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়ে গেছি। আশা করি সবাই তোমরা এতটুকু অংশ বুঝতে পারছো, ব্যাকরণের আলোচ্য বিষয়টা বুঝতে পারছো। এবং সাথে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এই যে বইটা, এই বইটা দেখো যে চতুর্থ অধ্যায় যেটা আছে, যেটা চতুর্থ অধ্যায়, এটা কিন্তু প্রায় পঞ্চম অধ্যায় যেটা রয়েছে, পঞ্চম অধ্যায় কিন্তু পুরোটাই হচ্ছে বাক্যতত্ত্ব। খেয়াল করে দেখো, পঞ্চম অধ্যায়টা কি? বাক্যতত্ত্ব, এবং এর মধ্যে অর্থতত্ত্ব কিন্তু রয়েছে। আর এখানে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে, এটা কিন্তু তোমার শব্দতত্ত্বেরই কিন্তু একটা অংশ। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। আমরা এবার চলে যাবো আমাদের পরবর্তী অংশ, ধ্বনিতত্ত্ব পর্ব 1। আমরা এখানে আজকে সামান্য একটা আলোচনা করবো, স্টার্ট করে দিই। দেখো ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা আসলে আজকে ধ্বনিতত্ত্ব শুরু করবো না, শুধুমাত্র হচ্ছে আমরা সামান্য একটু ধারণা দেবো। দেখো আমরা আলোচনা করতেছিলাম ভাষাকে নিয়ে এবং সেই সাথে ব্যাকরণকে নিয়ে, তাই না? তাহলে ভাষা এবং ব্যাকরণ ছিল আমাদের আজকে আলোচনার বিষয়, বা আমাদের আলোচনার বিষয়, আমাদের লেকচারের বিষয়। এর প্রথম অংশ হচ্ছে ধ্বনি। তাহলে ভাষা বলি এবং ব্যাকরণ বলি, এর প্রথম আলোচনার বিষয় কি? ধ্বনি, তাই না? তাহলে আমরা সেই ধ্বনি নিয়ে আজকে একটু জানবো, তবে অন্য ভাষার ধ্বনি নয়, আমরা জানবো হচ্ছে আমাদের বাংলা ভাষার ধ্বনি। আচ্ছা, তাহলে ধ্বনি কি? ধ্বনি জিনিসটা কি? বাদ্য, আমি সংক্ষেপে লিখছি, বাদ্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ক্ষুদ্রতম একক। তাহলে খেয়াল করি, তাহলে ধ্বনির সংজ্ঞা কি বলো দেখি। ধ্বনির সংজ্ঞা আমি আমার মতো করে দিলাম, যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তাহলে যে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষায় কিন্তু আমাদের ধ্বনি রয়েছে, ক্ষুদ্রতম একক রয়েছে। আমাদের বাংলা ভাষা এই ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা কিন্তু ছোটবেলায় এই দুটো ধ্বনি সম্পর্কে অনেক জেনেছি। ছোটবেলায় আমরা পড়তাম স্বর, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, তাই না? অ, ক, খ, ঘ, ঙ, তাই না? এই যে আমরা বর্ণগুলো শিখেছি, এগুলো হচ্ছে আমাদের ধ্বনি, বাংলা ভাষার ধ্বনি। তো বাংলা ধ্বনিকে ভাগ করা হয়েছে দুইটি ভাগ, একটি হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো আমরা ধ্বনিতত্ত্ব অধ্যায়ে এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এগুলো কিভাবে উচ্চারিত হয়, কোন জায়গা থেকে উচ্চারিত হয়, এর উচ্চারণের রীতিটা কি, উচ্চারণের সময় আমাদের বাতাস কিভাবে বের হচ্ছে, আমাদের কোথায় চাপ পড়ে কোথায় চাপ পড়ে না, এবং এই ধ্বনিগুলোর সঠিকভাবে ব্যবহারের নিয়ম কি, এর সঠিক উচ্চারণ কি,
আমরা এই বিষয়গুলো জানবো হচ্ছে এই ধ্বনিতত্ত্ব পর্বে। তো আজকে আমি শুধুমাত্র এই ধ্বনি সম্পর্কে তোমাদের বলে রাখলাম এবং আমাদের সামনের যে ক্লাসটায় সেখানে কি থাকবে সেটা বলে নিলাম, কিন্তু আজকে আমরা সেখানে আর যাবো না, শুরুও করবো না। তো আজকের ক্লাস আমাদের এখানে এসে আমরা আগামীকাল অর্থাৎ 16 তারিখ তোমাদের সামনে আসবো বাংলা প্রথম পত্র বই নিয়ে। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পত্র পড়বো না, প্রথম পত্র পড়বো। নবম দশম শ্রেণীর প্রথম থেকে শুরু করবো আমরা প্রথম পত্র দিয়ে, এবং পরবর্তী দিন আমরা আবার চলে যাবো হচ্ছে আমাদের অর্থাৎ 16-17 তারিখ আমরা আবার এই ধ্বনিতত্ত্ব ক্লাসে ফিরে আসবো। আর ভিডিও শেষ করার আগে বলে নিচ্ছি যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং যদি তোমরা চাও যে আমি আরও ক্লাস নেই তোমাদের যদি উপকার হয়, যদি মনে করো, তাহলে তোমরা আমার ফেসবুক পেজ বাংলানো ম্যাজিক বাংলাতে লাইক করতে পারো, কমেন্ট শেয়ার করতে পারো, এবং আমার ইউটিউব চ্যানেল বাংলানো সেখানে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো। তাহলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আরও সুন্দরভাবে ভিডিও সাজানোর চেষ্টা করব। আর সর্বশেষ আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি আসলে তথ্য প্রযুক্তিতে এত এক্সপার্ট না, যে কারণে আমি বোর্ডে ক্লাস নিচ্ছি। আমি এভাবেই তোমাদের সবগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমার সাথে থাকবে, তোমাদের উপকার হবে। তো সবাই এই করোনার দুর্যোগকালীন সময়ে সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকে পড়াশোনা করো। তো আল্লাহ হাফিজ।